সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এ থার্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। এখানে তোমাদের পূর্ণমান রয়েছে 17 নম্বর এবং সময় 2 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্ন এবং উত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এবং 1 নম্বর থেকে টোটাল হচ্ছে 14টি প্রশ্ন দেওয়া আছে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। পরের দিকে বলা হচ্ছে, দেখো, সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন লর্ড আরবিন, লর্ড লিনলিথগো, রামসে ম্যাকডোনাল্ড। তো সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন কে? উত্তর হবে রামসে ম্যাকডোনাল্ড। পরের দেখা হচ্ছে সিঙ্গুর দিবস হিসাবে পালিত হয় 31 আগস্ট, 20 অক্টোবর, 14 সেপ্টেম্বর। তো সিঙ্গুর দিবস হিসাবে পালিত হয় 14 সেপ্টেম্বর। গয়ের দেখা হচ্ছে মোগল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান ফতেহ চাঁদ, উমিচাঁদ না মানিক চাঁদ। তো মোগল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান ফতেহ চাঁদ। এরপর হচ্ছে ঘয়ের দেখা হচ্ছে বঙ্গভঙ্গ পরিকল্পনা করেন লর্ড ডাফরিন, লর্ড কার্জন, লর্ড মিন্টো। তো বঙ্গভঙ্গ পরিকল্পনা করেন লর্ড কার্জন। উমর দেখা প্রশ্ন, গণ পরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু। তো গণ পরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের দেখা হচ্ছে সলবাই এর সন্ধি স্বাক্ষরিত হয় 1782 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে। তো সলবাই এর সন্ধি স্বাক্ষরিত হয় 1782 খ্রিস্টাব্দে। পরের দেখা প্রশ্ন, সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি। তো সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন কে? উত্তর হবে লর্ড ডালহৌসি। বরিগঞ্জ থেকে গান্ধীজি রাজনৈতিক আন্দোলনের অংশ হিসাবে প্রথম অনশন করেন চম্পারণে, খেরাতে না আমেদাবাদে। তো গান্ধীজি রাজনৈতিক আন্দোলনের অংশ হিসাবে প্রথম অনশন করেন আমেদাবাদে। ঝড়ের দাগে তিলক মহারাষ্ট্রে গড়ে তোলেন শিবাজি উৎসব, হিন্দু মেলা, রাখি বন্ধন। তো তিলক মহারাষ্ট্রে গড়ে তোলেন শিবাজি উৎসব। ইংল্যান্ড দাগে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল মাদ্রাজে, মুম্বাইতে না গোয়াতে? গোয়ায়। তো জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। এরপর দেখো টয়ের দাগে নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে 21, 22 না 23 বছর। এখানে উত্তর হবে 23 বছর। টয়ের দাগে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? রাজ্যপাল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। তো রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। টয়ের দাগে মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল বাদশাহ ছিলেন ফারুকসিয়ার, দ্বিতীয় বাহাদুর শাহ না দ্বিতীয় শাহ আলম? তো মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল বাদশাহ ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ঢয়ের থেকে প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন 1793, 1883, 1893 খ্রিস্টাব্দে। এখানে উত্তর হবে 1893 খ্রিস্টাব্দে। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দেওয়া। এখানেও 14টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথমে বলা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে পাশাপাশি লেখো। এখানে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 1 করে। বাম দিকে দেওয়া আছে 1770 খ্রিস্টাব্দ স্বরাজ্য দল, পাকিস্তান প্রস্তাব, রাখি বন্ধন উৎসব, রাজা রামমোহন রায়। ডান দিকে দেওয়া আছে চিত্তরঞ্জন দাস, মোহাম্মদ আলী জিন্নাহ, ব্রাহ্ম সমাজ, বাংলার মন্বন্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটা আমরা মিলিয়ে লিখছি। দেখো 1770 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে বাংলার মন্বন্তর। এরপর হচ্ছে স্বরাজ্য দল গঠন করেন চিত্তরঞ্জন দাস। নেক্সট হচ্ছে পাকিস্তান প্রস্তাব দেন মোহাম্মদ আলী জিন্নাহ। এরপর হচ্ছে রাখি বন্ধন উৎসব, এটা শুরু করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। অমর জায়গায় রাজা রামমোহন রায়, এটা ব্রাহ্ম সমাজ তিনি প্রতিষ্ঠা করেন। এরপর সত্য মিথ্যা নির্বাচন করতে হবে 5টা। ঠিক আছে। প্রশ্নের মান 1 নম্বর করে। 4 জায়গায় বলা হচ্ছে বাংলার রাজধানী হিসাবে মুর্শিদাবাদের বদলে মুঙ্গেরকে বেছে নিয়েছিলেন মীর কাসিম। এটা হবে সত্য। 5 জায়গায় হচ্ছে পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে পশ্চিমবঙ্গে। এটা হবে সত্য। এরপর হচ্ছে বর্গীয় জদাগে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন পেশায় চিকিৎসক। এটা হবে মিথ্যা, কারণ তিনি ছিলেন একজন শিক্ষক। ঝয়ের জায়গা হচ্ছে পূর্ব বাংলায় ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজী শরীয়তুল্লাহ। এটা হবে সত্য। এরপর ইংরেজ দাগে বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল সোমপ্রকাশ পত্রিকা। এটাও হবে সত্য। এরপর বলা হচ্ছে এক কথায় উত্তর দাও। 1 × 4 = 4। টয়ের দাগে দেওয়া আছে ওয়াহাবি আন্দোলনের সূচনা, প্রথম সূচনা কোথায় হয়? প্রথম সূচনা হয় কোথায়? উত্তর লিখবে ওয়াহাবি আন্দোলনের প্রথম সূচনা হয় আরবে।
এরপর ডয়ের দেখে বিবাদী, ওকে, নামে কারা পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে বিবাদী নামে পরিচিত ছিলেন বিনয় বাদল দীনেশ। ঠিক আছে, এখানে কারা অংশটা কেটে দেবে। এরপর দেখো ছয়ের দাগে প্রশ্ন, এটা নাম্বারিংটা একটু উপর নিচে হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে সীমান্ত গান্ধী কে ছিলেন? উত্তর লিখবেন সীমান্ত গান্ধী ছিলেন খান আব্দুল গাফফার খান। পরের প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তর লিখবেন মহাবিদ্রোহের দুজন নেতার নাম হলো নানা সাহেব ও তাঁতিয়া টোপি। পরের প্রশ্ন 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 6 দেখুন 12 নম্বর দেওয়া আছে টোটাল। পরের দাগে বলা হচ্ছে মেকলের প্রতিবেদন বলতে কি বোঝো? উত্তর লিখবে এখানে 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলের ভারতবর্ষের শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। তাতে বলা হয় ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা ঔপনিবেশিকদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তাই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরা জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই ভারতে আধুনিকতা আসবে, তাই তিনি দেশীয় ভাষা চর্চাকে হেয় করেছিলেন। এরপর ক্ষয়ের দাগে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের তাৎপর্য বা গুরুত্ব কি ছিল? এখানে উত্তর লিখবে 1 নম্বর দিয়ে সুরাট অধিবেশনে নরমপন্থী বনাম চরমপন্থী দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। 2 নম্বর গুরুত্ব হচ্ছে দুটি গোষ্ঠী পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 3 নম্বর হচ্ছে এর ফলস্বরূপ জাতীয় কংগ্রেসে ভাঙন দেখা দেয়। 4 নম্বর কংগ্রেসের ভাবমূর্তি মলিন এবং জাতীয় কংগ্রেস সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। 5 নম্বর সুরাট অধিবেশনের ফলশ্রুতিতে ভারতীয় রাজনীতিতে চরমপন্থী মতাদর্শের আত্মপ্রকাশ ঘটে। এগুলো হচ্ছে সুরাট অধিবেশনের গুরুত্ব। নেক্সট হচ্ছে দেখো গয়ের দেখো দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর লিখবে কোম্পানির দেওয়ানি লাভের ফলে প্রকৃতপক্ষে বাংলায় দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। এরপর ঘয়ের থেকে রাওলাট আইন কি? এখানে উত্তর লিখবে প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতীয়দের বিপ্লবী কার্যকলাপ রোধ করার জন্য 1919 সালে ব্রিটিশ সরকার কর্তৃক রাওলাট আইন পাশ করা হয়েছিল। এই আইনে জনগণের স্বাধীনতা ও অধিকার হরণ করা হয়। সরকার বিরোধী যে কোনো প্রচার কার্যকে দণ্ডনীয় অপরাধ বলে চিহ্নিত করা হয় এবং কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়াই যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় ও বিনা বিচারে গ্রেপ্তার ও যতদিন খুশি আটক রাখার অবাধ ক্ষমতা ও ঘরবাড়ি তল্লাশির অধিকার সরকারকে দেওয়া হয়। উমর দাগে নারী শিক্ষা ও পণ্ডিতা রমাবাই সম্পর্কে যা জানো লেখো। তো 19 শতকে মেয়েদের শিক্ষাকে ছড়িয়ে দিতে বেশ কিছু মহিলাও অগ্রসর হয়েছিলেন। এদের মধ্যে পশ্চিম ভারতের পণ্ডিতা রমাবাই ছিলেন অগ্রগণ্য। ব্রাহ্ম পরিবারের মেয়ে হয়েও তিনি একজন শূদ্রকে বিয়ে করেছিলেন। পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন। বিধবা মেয়েদের জন্য আশ্রম তৈরি করেন। তবে রক্ষণশীলদের অনেকেই রমাবাইয়ের উদ্যোগকে সমালোচনা করেছিলেন। এরপর দেখো পরের প্রশ্ন হচ্ছে স্বরাজ্য দল কারা কেন গঠন করেছিলেন? উত্তর লিখবে এখানে কংগ্রেসের মধ্যে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু প্রমুখ নেতারা গান্ধী নীতি থেকে সরে আসার জন্য আহ্বান জানান। তাদের মতে সরকারি আইন পরিষদকে বয়কট না করে তাতে অংশগ্রহণ করে সরকারি নীতি ও কাজে বাধা দেওয়া যাবে। অন্যদিকে গান্ধী প্রথা পুরনো পথে চলতে উৎসাহী ছিলেন। ফলে 1922 খ্রিস্টাব্দের শেষ দিকে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু মিলে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল তৈরি করেন। তারা কংগ্রেসের মধ্যেই একটি গোষ্ঠী হিসেবে কাজ করতে থাকেন। 1925 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস মারা যাওয়ার পর গোষ্ঠীগুলি এক হয়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে দেশীয় মুদ্রণ আইন কি? এখানে উত্তর লিখবে 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন জারি করেন। ওকে, ওই আইনে বলা হয় দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলি কোনো সরকার বিরোধী বক্তব্য প্রচার করতে পারবে না। এর যদি অন্যথা হয় তবে সরকার ওই সংবাদপত্র ছাপাখানা বাজেয়াপ্ত করবে। এই আইনের বিরুদ্ধে দেশ জুড়ে প্রবল আন্দোলন শুরু হয়। 1881 খ্রিস্টাব্দে তৎকালীন ভাইসরয় লর্ড রিপন ওই আইনটি বাতিল করেন। ঠিক আছে, বর্গীয় দাগে ভারতের সংবিধানের লিপিবদ্ধ মৌলিক কর্তব্যসমূহ দুটি লেখো। তো এখানে দুটি মৌলিক কর্তব্য লিখতে বলা হচ্ছে। তো 1 নম্বর দিয়ে লিখছি সংবিধানের আদর্শ
বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় স্তোত্রের প্রতি সম্মান দেখানো। 2 নম্বর হচ্ছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে অক্ষুণ্ণ রাখা ও তা রক্ষা করা। এরপরে গণতন্ত্র কি? ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে কি বোঝানো হয়েছে? উত্তর লিখবে গণতন্ত্র বলতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে ক্ষমতা প্রতিষ্ঠা বোঝায়। ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে মূলত প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের কথা বোঝানো হয়েছে। সেক্ষেত্রে ভোট দিয়ে কেন্দ্র ও প্রদেশগুলির আইনসভার এবং বিভিন্ন স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠানে প্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়েছে। 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 5 15 নম্বর এখানে দেওয়া আছে। পরের দাগে তিতুমিরের বারাসাত বিদ্রোহ সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো। তো তিতুমির ওয়াহাবি মতাদর্শে অনুপ্রাণিত হয়ে বারাসাত নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু করেন। তিনি স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। বারাসাত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে তিতুমির নিজে বাদশাহ উপাধি নেন এবং ঘোষণা করেন কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে। 1831 খ্রিস্টাব্দে বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী, এটা বাহিনী হবে ঠিক আছে, কামান দিয়ে গিয়ে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়। ছয়ের দাগে আইন অমান্য আন্দোলন গান্ধীজি কিভাবে শুরু করেছিলেন? উত্তর লিখবে 1929 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস পূর্ণ স্বরাজ অর্জনের কথা ঘোষণা করে এবং গান্ধীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলনে ডাক দেওয়া হয়। 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল আইন অমান্য কর্মসূচির লক্ষ্যে গান্ধীজি গুজরাটের সবরমতী আশ্রম থেকে দীর্ঘ পদযাত্রা করে ডান্ডির সমুদ্র তীরে পৌঁছান। সমুদ্রের তটভূমি থেকে লবণ তৈরি করে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেন এবং প্রতীকীভাবে ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনকে অস্বীকার করেন। এরপর অতি দ্রুত দেশ জুড়ে আইন অমান্য আন্দোলন ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ হরতাল ও বিক্ষোভে যোগ দিতে থাকে। বিদেশি দ্রব্য বয়কট করার পাশাপাশি সরকারকে কর দেওয়া বন্ধ করে। কৃষকরা রাজস্ব দিতে অস্বীকার করে। ব্যাপক সংখ্যায় নারীরা আইন অমান্য আন্দোলনে যোগ দেন। পরের প্রশ্ন, নৌবিদ্রোহের কারণ লেখো। তো নৌবিদ্রোহের কারণ 1 নম্বর দিয়ে আমরা লিখছি, ব্রিটিশ কর্তৃপক্ষের বর্ণ বৈষম্যমূলক আচরণ নৌবিদ্রোহের একটি কারণ। ভারতীয় নৌসেনাদের সঙ্গে ব্রিটিশ অফিসাররা অত্যন্ত খারাপ ব্যবহার করত। 2 নম্বর কারণ, সমযোগ্যতা থাকলেও ভারতীয় নৌ কর্মচারীদের কখনোই ব্রিটিশ কর্মচারীদের সমান বেতন দেওয়া হতো না। এই বৈষম্যে ভারতীয় নৌ সৈন্যরা ক্ষুব্ধ হয়। 3 নম্বর হচ্ছে, ভারতীয় নাবিকদের যে খাদ্য দেওয়া হতো তা ছিল অত্যন্ত নিম্নমানের। বহুবার ভালো খাবারের আবেদন করেও কোনো সুরাহা হয়নি, ফলে তারা বিদ্রোহের পথ বেছে নেয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে নৌ বিদ্রোহের কারণ। এরপরে হচ্ছে, কততম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ আদর্শ দুটি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে? ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন? উত্তর লিখবে 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ আদর্শ দুটি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে। এরপর হচ্ছে, ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, বিশেষ কোনো ধর্মের পক্ষে বা বিপক্ষে কথা বলা বা বিরোধিতা করা কোনোটি ভারত রাষ্ট্র করবে না। ভারত রাষ্ট্রের মধ্যে প্রতিটি নাগরিক অন্যের ধর্ম বিশ্বাসকে আঘাত না করে তার নিজের ধর্ম মতো, নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন। তাই ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে। এরপর দাগে অলিন্দ অভিযান সম্পর্কে যা জানো লেখো। এখানে উত্তর লিখবে, অলিন্দ অভিযান 1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর রাইটার্স বিল্ডিং আক্রমণ করতে যান বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত। এছাড়া এই অভিযানে সাহায্য করেছিলেন রসময় সুর ও নিকুম্ভ সেন। বিনয়, বাদল ও দীনেশ রাইটার্স বিল্ডিং এর অলিন্দে ঢুকে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসন সহ আরও 2 জনকে হত্যা করেন। পুলিশ বাহিনীর সঙ্গে বিপ্লবীদের দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে। ইংরেজদের হাতে ধরা পড়ার আগে বাদল বিষ খেয়ে আত্মহত্যা করেন। কদিন পর আহত বিনয়ের মৃত্যু হয়। দীনেশ সুস্থ হয়ে উঠলে তাকে ফাঁসি দেওয়া হয়। পরের প্রশ্ন দেখো, 4 দাগে মহাবিদ্রোহের ব্যর্থ হওয়ার 3টি কারণ লেখো। এখানে লিখবে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে ভারতবাসী তথা ভারতীয় সিপাহীরা সর্বশক্তি প্রয়োগ করলেও শেষ পর্যন্ত এই বিদ্রোহ নানা কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়। তথা 1 নম্বর কারণ হচ্ছে আঞ্চলিক সীমাবদ্ধতা। উত্তরপ্রদেশ, দিল্লি, রোহিলখণ্ড, অযোধ্যা, বাংলা ও বিহারের একাংশ অর্থাৎ মহাবিদ্রোহ মূলত পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিম বিহার পর্যন্ত
অঞ্চলে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ আঞ্চলিক সীমাবদ্ধতা বিদ্রোহের শক্তিহীনতার অন্যতম প্রধান কারণ। 2 নম্বর হচ্ছে জনসমর্থনের অভাব। ঝাঁসি, অযোধ্যা, দিল্লি প্রভৃতি স্থানে মহাবিদ্রোহ জনসমর্থন লাভ করলেও গোয়ালিয়র, নেপাল, হায়দ্রাবাদ, ভোপাল, যোধপুর, পাতিয়ালা ও ঝিন্দ প্রভৃতি অঞ্চলের রাজা এমনকি সাধারণ মানুষ পর্যন্ত ব্রিটিশদের প্রতি সহানুভূতিশীল ছিল। 3 নম্বরে হচ্ছে রক্ষণশীলতা। ভারতীয়দের রক্ষণশীলতা ও প্রতিক্রিয়াশীল মনোভাব বিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ বলে অনেক ঐতিহাসিক মনে করেন। তো এইগুলো হচ্ছে মহাবিদ্রোহের কারণ। পরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তো বঙ্গভঙ্গ কিনা বাংলায় ব্রিটিশ শাসনের সমালোচক ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে দুর্বল করার উদ্দেশ্যে লর্ড কার্জন বাংলা ভাগের যে পরিকল্পনা করেন ইতিহাসে তা বঙ্গভঙ্গ নামে পরিচিত। ঠিক আছে, বঙ্গভঙ্গের কারণ কি ছিল না? 19বিংশ শতকে বাংলা প্রেসিডেন্সির ভৌগোলিক সীমানা ছিল বিশাল। ওই অঞ্চলে সুষ্ঠুভাবে প্রশাসনিক তদারকি ক্রমেই ব্যয়বহুল ও অসুবিধাজনক হয়ে পড়ায় এর বিভাজন নিয়ে প্রশাসনিক আলোচনা শুরু হয়। 1874 খ্রিস্টাব্দে আসামকে স্বতন্ত্র অঞ্চলরূপে বাংলা থেকে আলাদা করে দেওয়া হয়। 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়। ওই বছর 16 অক্টোবর এই পরিকল্পনাটি বাস্তবায়িত করা হয়। এর প্রতিক্রিয়া কি হয়েছিল না? ঔপনিবেশিক সরকার প্রশাসনিক সুবিধার যুক্তি দেখিয়ে বাংলা ভাগ করার কথা বললেও মনে করা হয় ঐক্যবদ্ধ বাংলাকে দুর্বল করে দিতেই বাংলা বিভাজন করা হয়েছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্ন বাঙালি সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়েছিল। বাংলার বিভিন্ন অঞ্চলে বিপ্লবী কার্যকলাপ গড়ে ওঠে। ফলে 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি সরিয়ে নিয়ে যাওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখুন, 5 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে প্রশ্নের মান 5 নম্বর করে এবং 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে 3, 5, 15 নম্বর। পরের দেখে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি ও আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা লেখো অথবা বঙ্গভঙ্গের পিছনে লর্ড কার্জনের উদ্দেশ্যগুলি কি ছিল। তো এখানে আমরা নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী সম্পর্কে লিখছি। 1942 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং ও রাসবিহারী বসু জাপানের যুদ্ধবন্দী ব্রিটিশ বাহিনীর ভারতীয় সৈন্যদের নিয়ে সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনী তৈরি করেন। রাসবিহারী বসুর অনুরোধে সুভাষচন্দ্র জাপানে গিয়ে এই বাহিনীর দায়িত্ব নেন। 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর সিঙ্গাপুরে সুভাষচন্দ্র আজাদ হিন্দ বা স্বাধীন ভারতের যুদ্ধকালীন সরকারের প্রতিষ্ঠা ঘোষণা করেন। তিনি নিজেই এই বাহিনীর সর্বাধীন নায়ক ও প্রধানমন্ত্রী হন। তিনি এক নির্দেশনামায় বলেন, এই সৈন্য বাহিনীর লক্ষ্য হইবে মাত্র একটি, ভারতের স্বাধীনতা লাভ, এবং ইচ্ছাও হইবে একটি, ভারতের স্বাধীনতার জন্য কাজ করা কিংবা মৃত্যুবরণ করা। জাপানের প্রধানমন্ত্রী তোজো আজাদ হিন্দ সরকারের হাতে জাপান অধিকৃত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তুলে দেন। 1944 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন রেঙ্গুন থেকে ভারত অভিমুখে যাত্রা করে। 1944 খ্রিস্টাব্দের 19 মার্চ ভারতের মাটিতে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন। এপ্রিল মাসে আজাদ হিন্দ বাহিনী কোহিমা অবরোধ করে, কিন্তু আজাদ হিন্দের 2 রেজিমেন্ট সহ জাপানের সেনাবাহিনী ইম্ফল অভিযান বিপর্যস্ত হয়। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কোণঠাসা হয়ে পড়ে। প্রবল বর্ষার ফলে খাদ্য ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এছাড়া রোগ, শীত, ম্যালেরিয়া প্রভৃতির জন্য প্রচুর সৈন্য মারা যায়। নানা সমস্যা ও বাধার ফলে আজাদ হিন্দ বাহিনীর অভিযান সফল হয়নি। তবু সুভাষচন্দ্র নিরাশ হননি। তিনি সোভিয়েত রাশিয়ার কাছ থেকে সাহায্যের আশা করেন। জাপান সরকার সুভাষচন্দ্রকে রাশিয়া চলে যাওয়ার জন্য মাঞ্চুরিয়া পর্যন্ত ব্যবস্থা করে দেয়। কিন্তু যাত্রাপথে 1945 খ্রিস্টাব্দে তাইওয়ানের তাইহোকু বিমানবন্দরে এক দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয় বলে প্রচারিত হয়। তবে খবরটির সত্যতা সম্পর্কে সংশয় তৈরি হয়। ভারতবাসী এই সংবাদ বিশ্বাস করেননি এবং তারা মনে করেন সুভাষচন্দ্র বসু আজও জীবিত আছেন। নেক্সট প্রশ্ন দেখো, পরের দিকে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? এই আন্দোলনে গান্ধীজির বাণী কি ছিল? ভারত ছাড়ো আন্দোলনের বিবরণ দাও অথবা গান্ধীজির অহিংসা সত্যাগ্রহের আদর্শটি ব্যাখ্যা করো। গান্ধী আরউইন চুক্তির গুরুত্ব কি? ঠিক আছে, 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে। আমরা প্রথম প্রশ্নের উত্তর লিখছি। দেখো, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। ঠিক আছে, এই আন্দোলনে গান্ধীজির বাণী ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে। ওকে, এরপর আমরা লিখব ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে। দেখো, ভারত জোড়া এই আন্দোলনে নানান অংশের জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ভারত ছাড়ো আন্দোলন প্রথম দিকে মূলত শহরগুলিকে কেন্দ্র করে গড়ে ওঠে। জনগণের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষের পাশাপাশি বিভিন্ন স্থানে হরতাল ও বিক্ষোভ চলতে থাকে।
আগস্ট মাসের মাঝামাঝি সময় এই আন্দোলনের ভরকেন্দ্র শহর থেকে গ্রামের দিকে সরে যেতে থাকে। ব্যাপক সংখ্যায় কৃষকরা এই আন্দোলনে যোগ দেয়। বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেওয়া হয়। কয়েকটি অঞ্চলে আন্দোলনকারীরা জাতীয় সরকার গড়ে তোলেন। মেদিনীপুরের তমলুক মহকুমায় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে গড়ে ওঠে তাম্রলিপ্ত জাতীয় সরকার। ভারত ছাড়ো আন্দোলন দমন করার জন্য সরকারের তরফে বিরাট সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী ব্যবহার করা হয়েছিল। এইভাবে আমরা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লিখলাম। নেক্সট প্রশ্ন দেখো, গয়ের দাগে মুসলিম সমাজের আধুনিকীকরণে স্যার সৈয়দ আহমদের ভূমিকা লেখো, অথবা সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখন। এখানে আমরা সাঁওতাল বিদ্রোহের কারণগুলোকে লিখছি। দেখো 1855 থেকে 1856 সালে যে উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল তার নাম ছিল সাঁওতাল বিদ্রোহ। তো বিদ্রোহের কারণ কি ছিল? এই বিদ্রোহের পিছনে বিভিন্ন কারণ ছিল। যেমন 1 নম্বর হচ্ছে সাঁওতালদের এলাকায় বহিরাগত মহাজন জমিদাররা দিকু নামে পরিচিত ছিল। এরা এসে বসবাস করতে শুরু করে। এদের প্রভাবে দরিদ্র নিরীহ সাঁওতালরা অত্যাচারের মুখে পড়ে। তারা কম ওজন ও চড়া সুদে টাকা দিত। দলিলে ইচ্ছামতো বক্তব্য লিখে টিপচাপ নিয়ে নিত। 2 নম্বর কারণ হচ্ছে ইউরোপীয় কর্মীরা সাঁওতালদের কাছ থেকে জোর করে হাঁস, মুরগি ও অন্যান্য জিনিস কেড়ে নিত। 3 নম্বর, তাদের জোর করে রেলের কাজে নিয়োগ করা হতো, উপযুক্ত মজুরি দিত না। 4 নম্বর হচ্ছে সবচেয়ে বড় কথা ছিল সাঁওতালদের নিজস্ব সংস্কৃতি বিপন্ন হচ্ছিল। ঠিক আছে, বিদ্রোহের কয়েকজন নেতা কারা ছিলেন? সিধু কানু, চাঁদ ও ভৈরব প্রমুখ এই বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এই বিদ্রোহ হুল বিদ্রোহ নামে পরিচিত ছিল। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ 3rd ইউনিট টেস্টের একটা হিস্ট্রি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। ওকে, যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।